শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের পড়াশোনার বিষয় হলো জারণ বিজারণ বিক্রিয়া। এটি এসএসসি এবং এইচএসসি উভয় ক্লাসের স্টুডেন্টের জন্য অনেক গুরুত্বপূর্ণ বিষয়, কারণ এখান থেকে প্রশ্ন আসতে দেখা যায়। জারণ বিজারণ বিক্রিয়ার মধ্যে দুইটা বিষয় রয়েছে, একটা হলো জারণ বিক্রিয়া এবং বিজারণ বিক্রিয়া। এই বিক্রিয়াটিকে অনেক সময় আমরা জারণ বিজারণ বিক্রিয়াকে আমরা অনেক সময় রেডক্স বিক্রিয়া বলে থাকি। তো আর কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনার দিকে যাই। জারণ বিক্রিয়া কি? জারণ বিক্রিয়া বলতে আমরা কি বুঝি? জারণ বিক্রিয়া সম্পর্কে আমাদের দুইটা মতবাদ রয়েছে। একটা হচ্ছে পুরাতন মতবাদ, অপরটা হচ্ছে আধুনিক মতবাদ। তো আমরা পুরাতন মতবাদ অনুযায়ী বলতে পারি জারণ বিজারণ বিক্রিয়া মূলত একটি রাসায়নিক বিক্রিয়া। এই বিক্রিয়াটা একটা রাসায়নিক বিক্রিয়া হবে। দুই নম্বর কথা হচ্ছে এইরকম একটা রাসায়নিক বিক্রিয়াতে অক্সিজেন সংযোজিত হবে। আবার অনেক সময় দেখা যায় অক্সিজেন সংযোজিত না হলেও অক্সিজেনের মতো অন্য কোনো তড়িৎ ঋণাত্মক মৌল এখানে সংযোজিত হতে পারে। আবার অনেক সময় দেখা যাচ্ছে যে অম্লীয় মূলকগুলো সংযোজিত হতে পারে। আবার দেখা যাচ্ছে যে কোনগুলোই এই যে অক্সিজেনের সংযোজন বা তড়িৎ ঋণাত্মক মৌলের সংযোজন বা অম্লীয় মূলকের সংযোজন এগুলো না ঘটে অনেক সময় এরকম হতে পারে যে হাইড্রোজেন অপসারিত হতে পারে। আবার হাইড্রোজেন অপসারিত যদি না হয়, হাইড্রোজেনের মতো অন্য কোনো তড়িৎ ধনাত্মক মৌল যেগুলো আছে, যেমন ধাতুগুলো আছে, যেমন সোডিয়াম, ম্যাগনেসিয়াম, এগুলো যদি অপসারিত হয়, মানে এখান থেকে অপসারিত হবে। এবং দেখা যাচ্ছে যে এখানে যখন সংযোজন বা অপসারণ হবে তখন সেটি কোনো একটা যৌগ থেকে অপসারণ হতে পারে, যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিড থেকে হাইড্রোজেনের অপসারণ হতে পারে। অথবা দেখা যাচ্ছে যে কোনো একটা আয়ন থেকে, অর্থাৎ এই সংযোজন বা অপসারণটা কোনো একটা যৌগ থেকে কিংবা যৌগমূলক থেকে হতে পারে। তাহলে একটা জিনিস এখানে ক্লিয়ার যে অক্সিজেনের সংযোজন বা হাইড্রোজেনের অপসারণ এটা হলো পুরাতন মতবাদ অনুযায়ী জারণ বিক্রিয়া। তো মনে রাখতে হবে জারণ বিক্রিয়া এর উল্টো হচ্ছে বিজারণ বিক্রিয়া। তাই আমরা সবসময় মনে রাখবো যে যে কোনো একটা বিষয় সম্পর্কে, অর্থাৎ হয় জারণ বিক্রিয়া না হলে বিজারণ বিক্রিয়া, এর সম্পর্কে আমরা খুব ভালো করে একটা ধারণা রাখবো। তাহলে একটা সম্পর্কে ধারণা রাখলে অপরটা কিন্তু আমরা উল্টোভাবে যদি বলি তাহলে কিন্তু হয়ে যায়। যেমন ধরো বিজারণ বিক্রিয়ার কথা যখন বলবো তখন এটা ঠিক আছে, প্রথম লাইনটা ঠিক আছে, এটাও একটা রাসায়নিক বিক্রিয়া হবে। তখন এখানে অক্সিজেন সংযোজিত না হয় এই কথাটা না বলে আমরা বলবো অক্সিজেন অপসারিত হয়, মানে সংযোজনের জায়গায় এখানে অপসারিত হয় কথাটা বললে হয়ে যাচ্ছে। তারপরে এখানে অম্লীয়মূলক সংযোজিত হয় এই কথাটা না বলে আমরা বলবো অপসারিত হয়। তড়িৎ ঋণাত্মক মৌল সংযোজিত হয় এই কথা না বলে বলবো আমরা সংযোজিত হয়। আবার হাইড্রোজেনের অপসারিত হয় এই কথাটা না বলে বলবো হাইড্রোজেন সংযোজিত হয়। তো এইগুলো বিজারণ বিক্রিয়ার ক্ষেত্রে বলবো। তারপরে আমরা তড়িৎ ধনাত্মক মৌল অপসারিত হয় এই কথা না বলে আমরা বলবো তড়িৎ ধনাত্মক মৌল সংযোজিত হয়। তো এই লাস্টের যে ব্যাপার লাইনটা এটা ঠিক আছে, এটা তোমার উভয় ক্ষেত্রে একই থাকবে যে এই সংযোজন বা অপসারণটা অবশ্যই কোনো যৌগ থেকে বা মৌল থেকে হবে। তো তাহলে খুব সহজেই বুঝতে পারছো যে জারণ বিজারণ বিক্রিয়ার পুরাতন মতবাদ। তো এখন আমরা একটু দেখি কয়েকটা জারণ বিক্রিয়া সম্পর্কে। প্রথমে আমরা দেখতে পাচ্ছি এখানে কয়েকটা বিক্রিয়া দেওয়া আছে। তার প্রথমে যে বিক্রিয়াটা দেওয়া আছে তা হচ্ছে মিথেন। মিথেনের সাথে এক মোল মিথেনের সাথে 2 মোল অক্সিজেন গ্যাস সংযোজিত হচ্ছে। তাহলে এটাকে আমরা কি বলতে পারি? অক্সিজেনের সংযোগ। তো অক্সিজেনের সংযোগটাকে আমরা জারণ বিক্রিয়া বলবো। তাহলে এটা একটা জারণ বিক্রিয়া হচ্ছে, এই বিক্রিয়ায় অক্সিজেনের সংযোগ ঘটতেছে। সেই জন্য এখানে মিথেনের সাথে যখন অক্সিজেনের সংযোগ ঘটছে তখন এখানে কি তৈরি হচ্ছে? কার্বন ডাইঅক্সাইড এবং 2 মোল পানি উৎপন্ন হচ্ছে। তো
তো তাহলে এখানে অক্সিজেনের সংযোগ ঘটেছে। অপরদিকে এইখানে আমাদের HCl এর সাথে ম্যাঙ্গানিজ অক্সাইড যখন বিক্রিয়া করছে, তখন আমরা দেখতে পাচ্ছি যে ম্যাঙ্গানিজ অক্সাইডের সাথে একটা ক্লোরিন যুক্ত হচ্ছে, দুইটা ক্লোরিন যুক্ত হচ্ছে। তো আবার এখানে তাহলে কি হচ্ছে, তড়িৎ ঋণাত্মক যে মৌল তার সংযোজন ঘটছে। তারপরে হচ্ছে FeCl2 অর্থাৎ ফেরাস ক্লোরাইড এর সাথে যখন ক্লোরিনের সংযোগ ঘটছে তখন তৈরি হচ্ছে ফেরিক ক্লোরাইড। তো এই বিক্রিয়াতে আমরা দেখতে পাচ্ছি যে ক্লোরিনের সংযোগ ঘটেছে। FeCl2 অর্থাৎ ফেরাস ক্লোরাইডের সাথে ক্লোরিনের সংযোগ ঘটেছে, আর ক্লোরিনের একটা তড়িৎ ঋণাত্মক মৌলের মধ্যে পড়ে। আমরা আগেই বলেছি যে তড়িৎ ঋণাত্মক মৌলের সংযোজন যদি হয় এটাকে আমরা জারণ বিক্রিয়ার মধ্যে ফেলবো বা জারণ বিক্রিয়া বলে জানবো। এরপরে আমরা এভাবে দেখতে পাচ্ছি যে এটা একটা জটিল যৌগ, হেক্সাস আয়ন, পটাশিয়াম ফেরেট যৌগ। তো এর সাথে যখন ক্লোরিন যুক্ত হয় তখন এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এখান থেকে আমাদের তড়িৎ ধনাত্মক মৌল অপসারিত হয়েছে। এই জায়গা ছিল পটাশিয়াম 4টা, এখানে হয়ে যাচ্ছে 3টা। তো এখানে তাহলে বোঝা যাচ্ছে যে পটাশিয়ামের অপসারণ হয়েছে। তো এটাকে আমরা বলবো তড়িৎ ধনাত্মক মৌলের অপসারণ বা ধাতুর অপসারণ। অপরদিকে এই একটা বিক্রিয়া জিঙ্কের সাথে যুক্ত হয়েছে সালফিউরিক অ্যাসিড। যখন যুক্ত হয় এটা খুব একটা সহজ বিক্রিয়া, আমরা জানি জিঙ্ক সালফেট প্লাস হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। তাহলে এখানে কি ঘটনা ঘটলো, এখানে দেখো সালফিউরিক অ্যাসিড থেকে হাইড্রোজেন অপসারিত হয়েছে। তো এভাবে আমরা হাইড্রোজেনের অপসারণ হলে সেটাকে জারণ বিক্রিয়া বলে থাকি। এগুলোকে আবার বিজারণ বিক্রিয়া বলা যায়। তার কারণ হচ্ছে যে জারণ বিজারণ বিক্রিয়া সবসময় একই সাথে সংঘটিত হয়। যেখানে জারণ বিক্রিয়া হবে সেখানে বিজারণ বিক্রিয়া থাকবে, এরা সবসময় একসঙ্গে থাকে। এই জন্য বলা হয় জারণ বিজারণ বিক্রিয়া একসঙ্গে সংঘটিত হয়। তো কিভাবে হলো এটা, আমরা বলেছিলাম যে ধাতব মৌল যদি সংযোজন হয় অর্থাৎ তড়িৎ ধনাত্মক মৌলের সংযোজন হয় তাহলে সেটাকে আমরা বলবো বিজারণ বিক্রিয়া। তো এখানে হচ্ছে জিঙ্কের সংযোজন ঘটেছে সালফেটের সাথে, ফলে তৈরি হচ্ছে জিঙ্ক সালফেট। অ্যাজ এ রেজাল্ট আমরা যেটা বলতে পারি তা হচ্ছে যে জিঙ্কের সাথে সালফেটের সংযোগ ঘটেছে, অর্থাৎ জিঙ্কের সংযোজন ঘটেছে জিঙ্কের সংযোজন ঘটেছে। তো এইভাবে আমরা এটাকে একটা বিজারণ বিক্রিয়া বলতে পারি। তো দেখা যাচ্ছে কি যে এভাবে যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো যে জারণ বিজারণ বিক্রিয়া একই সাথে সংঘটিত হয়। দেখি আমরা কয়েকটা বিজারণ বিক্রিয়া। তো এখানে কয়েকটা বিজারণ বিক্রিয়ার উদাহরণ দেওয়া আছে যে ক্লোরিনের সাথে হাইড্রোজেনের সংযোজন ঘটেছে। তো হাইড্রোজেনের সংযোজন ঘটা মানে হচ্ছে এটি একটি বিজারণ বিক্রিয়া। অপরদিকে হাইড্রোজেনের সাথে আবার ক্লোরিনের সংযোগ ঘটেছে, সেজন্য এটাকে আমরা জারণ বিক্রিয়া বলতে পারি। আবার সোডিয়াম একটা ধাতু যুক্ত হচ্ছে ক্লোরিনের সাথে, সেই জন্য এটা একটা ধাতব মৌল, মানে তড়িৎ ধনাত্মক মৌল। ধাতু একটা তড়িৎ ধনাত্মক মৌল। এই তড়িৎ ধনাত্মক মৌল যখন ক্লোরিনের সাথে যুক্ত হচ্ছে তখন আমরা বলবো ধাতব মৌল সংযোজিত হয়েছে। তো এই জন্য আমরা বা তড়িৎ ধনাত্মক মৌলের সংযোজন ঘটেছে, তাহলে এটা একটা জারণ বিক্রিয়া। এরপরে হলো কপার অক্সাইড। কপার অক্সাইডের সাথে কার্বন এর বিক্রিয়াতে তৈরি হয় তো এখানে দেখো কপার অক্সাইডের সাথে যখন কার্বন যুক্ত হয় তখন তৈরি হয় কপার প্লাস কার্বন মনোঅক্সাইড। এখানে কি ঘটনা ঘটলো, এখানে অক্সিজেনের অপসারণ হয়েছে, কপার অক্সাইড থেকে অক্সিজেন দূরীভূত হয়ে বিশুদ্ধ কপারে পরিণত হয়েছে। তো এই জন্য আমরা, যেহেতু অক্সিজেনের অপসারণ হয়েছে অর্থাৎ একটা তড়িৎ ঋণাত্মক মৌলের অপসারণ হয়েছে, তো সেই জন্য আমরা এটাকে বলবো একটা বিজারণ বিক্রিয়া। আবার এখানে আমরা দেখতে পাচ্ছি নিচে একটা বিক্রিয়া দেওয়া আছে। তো এই বিক্রিয়াটা
তে দেখা যাচ্ছে যে ফেরিক ক্লোরাইড এর সাথে স্টেনাস ক্লোরাইড যখন যুক্ত হয় তখন তৈরি হয় ফেরাস ক্লোরাইড এবং স্টেনিক ক্লোরাইড। তো দেখো এখানে ছিল 3টা ক্লোরিন, এখানে হয়ে গেল 2টা ক্লোরিন, অর্থাৎ আয়রনের তো 2টা ক্লোরিন চলে আসলো। তাহলে এখানে কি ঘটনা ঘটলো, এখানে ক্লোরিন অপসারিত হয়েছে। তো এই জন্য আমরা এটাকে একটা কি বলবো, বিজারণ বিক্রিয়া বলবো, কারণ ক্লোরিন একটা তড়িৎ ঋণাত্মক মৌল। আবার এখানে স্টেনাস ক্লোরাইডের 2টা ক্লোরিন আছে, কিন্তু এখানে হয়ে যাচ্ছে 4টা ক্লোরিন। তো এই জন্য আমরা বলবো এখানে ক্লোরিনের সংযোগ ঘটেছে, তাহলে এখানে আমরা বলবো এক্ষেত্রে জারণ বিক্রিয়া ঘটেছে। তো এই সমস্ত বিষয়গুলো আমরা পুরাতন মতবাদ দিয়ে আর কি বোঝার চেষ্টা করলাম, মানে এইভাবে আগে জারণ বিজারণ বিক্রিয়া সম্পর্কে মানুষজন মানে কি ধারণা লাভ করতো। এরপরে ধারণা চলে আসে ইলেকট্রন মতবাদন। তো আমরা সেই ইলেকট্রন মতবাদ নিয়ে একটু পরে আলোচনা করব। তার আগে একটু দেখি জারক পদার্থ এবং বিজারক পদার্থ সম্পর্কে আমরা ধারণা লাভ মানে কি বলে জারক পদার্থ কি এবং বিজারক পদার্থ কি এটা একটু বোঝার চেষ্টা করব। তো পুরাতন মতবাদ অনুসারে আমরা জারক পদার্থ বোঝার চেষ্টা করি যে জারক পদার্থগুলো কি। এখানে আমি বলছি যে এই সমস্ত পদার্থ অপর পদার্থকে তড়িৎ ঋণাত্মক পরমাণু বা ঐরূপ মূলক যোগান দেয়। অর্থাৎ এই জারক পদার্থগুলো কি করবে, তড়িৎ ঋণাত্মক পরমাণু, যেমন যে কোনো ধরনের ফ্লোরাইড, যেমন ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অক্সিজেন, তারপরে আমাদের এরকম যেগুলো আছে সে সমস্ত তড়িৎ ঋণাত্মক পরমাণু বা ওইরূপ পুরো একটা মূলক যোগান দেয়, দিবে। যেমন ধরো সালফেট, কার্বনেট, এই ধরনের যে মূলকগুলো এগুলোকে যোগান দিবে। অথবা আমরা বলতে পারি যে তড়িৎ ধনাত্মক পরমাণু বা মূলককে অপসারণ করে। যেমন দেখা যাচ্ছে যে কোন একটা যৌগ থেকে আমরা যদি দেখি যে হাইড্রোজেন অপসারিত হয়েছে, H+ আয়ন অপসারিত হয়েছে, বা কোন একটা ধাতব আয়ন অপসারিত হয়েছে, যেমন সোডিয়াম Na+, পটাশিয়াম K+, অথবা ক্যালসিয়াম 2A+, এগুলো যদি অপসারিত হয়, অপসারণ করে, তাহলে ওই সমস্ত পদার্থগুলোকে আমরা জারক পদার্থ বলবো। তো জারক পদার্থের কয়েকটা এক্সাম্পল দেওয়া আছে এখানে। এইগুলা হচ্ছে জারক পদার্থের এক্সাম্পল, যেমন ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অক্সিজেন, নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড যেটা কিনা কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, পটাশিয়াম ডাইক্রোমেট, হাইড্রোজেন পারঅক্সাইড, সোডিয়াম পারঅক্সাইড, এগুলো সকলকে আমরা জারক পদার্থ হিসেবে বলবো। তো এখানে একটা বিষয় মনে রাখতে হবে যে H2O2 অর্থাৎ আমাদের এই দুইটা যৌগ এরা কিন্তু জারক বিজারক উভয় হিসেবেই কাজ করবে। তো এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে আমাদের শুধুমাত্র হাইড্রোজেন পারঅক্সাইড নয়, এখানে নাইট্রিক অ্যাসিড, নাইট্রাস অক্সাইড, সালফার ডাইঅক্সাইড অথবা ওজোন গ্যাস, এরা সবাই কিন্তু আসলে জারক বিজারক উভয় হিসেবে আচরণ করে। যাই হোক, আমরা এখন বিজারক পদার্থ সম্পর্কে একটু পড়াশোনা করব। তো বিজারক পদার্থ বলতে আমরা সেই সকল পদার্থকে বুঝবো যা কিনা জারক পদার্থের উল্টো কাজ করে। অর্থাৎ এরা তড়িৎ ধনাত্মক মৌল যেগুলো আছে সেগুলোকে সাপ্লাই দেবে বা যোগান দিবে, আর তড়িৎ ঋণাত্মক মৌলগুলোকে অপসারণ করবে। এখানে দেখো যে এখানে বলা হয়েছে যে যে সকল এক্সাম্পলগুলো তোমার বিজারক পদার্থের মধ্যে ফেলা হয় সেগুলো হচ্ছে সকল ক্ষার ধাতু, তারপরে মৃৎ ক্ষার ধাতু যেগুলো আছে সেগুলো, হাইড্রোজেন গ্যাস, কার্বন মনোক্সাইড। এখানে কার্বন মনোক্সাইডটা কিন্তু জারক বিজারক উভয় হিসেবেই কাজ করে। তারপরে হচ্ছে সালফার ডাইঅক্সাইড, এরপরে আছে আমাদের H2S অর্থাৎ হাইড্রোজেন সালফাইড, হাইড্রোজেন আয়োডাইড, অক্সালিক অ্যাসিড,
স্টেনাস ক্লোরাইড, এগুলো সবই আসলে মূলত আমাদের বিজারক পদার্থ হিসেবে কাজ করবে। এছাড়াও আমাদের আমি আগেই বলেছি যে নাইট্রিক অ্যাসিড যেটা আছে সেটাও অনেক সময় বিজারক পদার্থ হিসেবে কাজ করে, ওজোন গ্যাস এটাও বিজারক পদার্থ হিসেবে কাজ করে। তো এই হচ্ছে আমাদের জারক পদার্থ এবং বিজারক পদার্থ সমূহ, যেগুলো আমরা পুরাতন যে মতবাদ সেই মতবাদ অনুযায়ী আমরা ব্যাখ্যা করতে পারি বা বুঝতে পারি। তো এখন আমরা চলে আসব সবচেয়ে সহজ পদ্ধতি, যেটা হলো ইলেকট্রনীয় মতবাদ। তো ইলেকট্রনীয় মতবাদটা বেশ সহজ বুঝতে। তোমাদের এখানে আমরা তো ইলেকট্রনীয় মতবাদ হচ্ছে যে বিক্রিয়ায় ইলেকট্রনের ত্যাগ হয়, অর্থাৎ আমাদের যে সমস্ত রাসায়নিক বিক্রিয়া দেখতে পাবো যে আমাদের এখানে ইলেকট্রনের ত্যাগ হবে আর কি, অর্থাৎ কোনো একটা রাসায়নিক সত্তা, আমাদের এই রাসায়নিক সত্তা বলতে বোঝানো হয় যে কোনো যৌগ বা যে কোনো একটা যৌগমূলক, সেগুলোকে আমরা রাসায়নিক সত্তা হিসেবে ধরবো। তো এই সমস্ত রাসায়নিক সত্তা থেকে যদি ইলেকট্রন অপসারণ হয়, যেমন কোনো একটা বিক্রিয়া দিয়ে আমরা সেই এক্সাম্পলটা একটু পরে দেখি। তো এখানে আমাদের বলা হচ্ছে যে একটা রাসায়নিক সত্তা যখন ইলেকট্রন ত্যাগ করে, তখন এই ত্যাগ করার যে বিষয়টা, এটাকে আমরা জারণ বিক্রিয়া বলবো। আবার বিজারণ বিক্রিয়াতে যেটা হয় ঠিক তার উল্টো হয়। এই বিক্রিয়াতে দেখা যাচ্ছে কি ইলেকট্রনের গ্রহণ হয়, কোনোটা রাসায়নিক সত্তা ইলেকট্রন গ্রহণ করে। তো আমরা যদি দেখতে পাই যে কোনোটা রাসায়নিক সত্তা ইলেকট্রন গ্রহণ করেছে, তাহলে ওই বিক্রিয়াকে আমরা তখন বলবো জারণ বিক্রিয়া, বিজারণ বিক্রিয়া। আর যদি দেখি যে কোনো একটা বিক্রিয়ায় ইলেকট্রনের ত্যাগ বা অপসারণ হয়েছে, তো এই বিক্রিয়াকে আমরা তখন বলবো জারণ বিক্রিয়া। এবং যারা এই জারণ বিক্রিয়া যারা যারা আর কি ইলেকট্রন ত্যাগ করে, তাদেরকে আমরা বলি বিজারক পদার্থ। মজার ব্যাপার হলো জারণ বিক্রিয়া এর সাথে সাথে বিজারক পদার্থের সংজ্ঞা একই রকম, অর্থাৎ যে বিক্রিয়ায় ইলেকট্রন ত্যাগ হয় সেটাই হচ্ছে জারণ বিক্রিয়া, আর বিজারক পদার্থ হলো যারা এই ইলেকট্রনটা ত্যাগ করে, তারাই বিজারক পদার্থ। ঠিক একইভাবে বিজারণ বিক্রিয়ায় কি হয়, ইলেকট্রন গ্রহণ করে যারা, তাদেরকে আমরা বলে থাকি জারক পদার্থ, কিন্তু ইলেকট্রন গ্রহণের যে প্রক্রিয়া, এটাকে বলা হয় বিজারণ বিক্রিয়া। তো একটা বিষয় সবসময় আমাদেরকে মনে রাখতে হবে, জারণ বিজারণ বিক্রিয়া সবসময় একই সাথে সংঘটিত হয়। তার জন্য একটা উদাহরণ আমি এখানে আলোচনা করছি, ভালো করে বোঝার চেষ্টা করো। এখানে আমরা একটা বিক্রিয়া দেখতে পাচ্ছি, খুব সহজ একটা বিক্রিয়া। কপার সালফেটের সাথে যখন জিঙ্ক যুক্ত হয়, তখন তৈরি হয় জিঙ্ক সালফেট এবং কপার। তো এখানে উপরে একটা 2+ দেওয়া হয়েছে। তো কপার সালফেটে আমরা দেখতে পাচ্ছি কপারের যোজনী হলো 2, এবং কপার একটা ধাতু হওয়ার কারণে এখানে আমরা তার জারণ সংখ্যা আমরা দিচ্ছি হলো 2+। জারণ সংখ্যা সম্পর্কে সামনে কিছু আলোচনা আছে। তো এখানে সে কপারের উপরে 2+ দেওয়া হচ্ছে, আবার জিঙ্কের উপরে একটা 0 দেওয়া হচ্ছে, কারণ জিঙ্ক একটা মুক্ত মৌল। এখানে তৈরি হচ্ছে জিঙ্ক সালফেট এখানে 2+ দেওয়া হচ্ছে, কারণ জিঙ্কের যোজনী এখানে 2 এবং এটি একটি ধাতু। অপরদিকে এখানে কপারের উপরে একটা 0 দেওয়া হয়েছে, কারণ কপার একটা মুক্ত মৌল, আর মুক্ত মৌলের জারণ সংখ্যা 0 হয়। তো এখানে জারণ সংখ্যা সম্পর্কে কিন্তু আমি সামনে আলোচনা করেছি, তো এটা নিয়ে কোনো দুশ্চিন্তার কিছু নাই। আচ্ছা, এরপর হচ্ছে ইলেকট্রন ত্যাগ হচ্ছে কিভাবে, দেখো এখানে একটা জিঙ্কের জারণ সংখ্যার মান হলো 0, আর ডান সাইডে জিঙ্কের জারণ সংখ্যার মান 2+। তো দেখা যাচ্ছে কি ইলেকট্রন ত্যাগ করলে তখন প্লাস চার্জ বৃদ্ধি পায়, এটি সবসময় মনে রাখবা। ইলেকট্রন ত্যাগ করলে প্লাস চার্জ বৃদ্ধি পায় এবং মাইনাস চার্জ কমে যায়। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে জিঙ্ক ইলেকট্রন ত্যাগ করলে ছিল 0, হয়ে গেছে 2+, তার মানে অবশ্যই 2টা ইলেকট্রন ত্যাগ করেছে। তো এই যে ইলেকট্রনের ত্যাগের ব্যাপারটাকে আমরা কি বলি, জারণ বিক্রিয়া বলে থাকি। এবং এই জন্য আমরা বলবো জিঙ্ক থেকে যখন জিঙ্ক 2+ উৎপন্ন হয়,
তখন এটাকে আমরা জারণ বিক্রিয়া বলবো। এবং অপরদিকে আমরা দেখতে পাচ্ছি যে কপার সালফেটের এখানে কপারের এখানে ছিল উপরে 2+, আর এখানে দেখো শূন্য হয়ে গেছে। তার মানে কি এখানে প্লাস চার্জ কমে গেল। প্লাস চার্জ ছিল 2, দুইটা প্লাস চার্জ ছিল, হয়ে যাচ্ছে শূন্য। তার মানে কি প্লাস চার্জ কমে গেল। তো ইলেকট্রন তার মানে গ্রহণ হয়েছে, ইলেকট্রন গ্রহণ হলে প্লাস চার্জ কমে যায়। তো এখানে ইলেকট্রন গ্রহণের কারণে প্লাস চার্জ কমে গেল, এই জন্য আমরা এটাকে একটা বিজারণ বিক্রিয়া বলবো। আর এখানে দেখো যে ইলেকট্রন যে তোমার গ্রহণ করলো তাকে আমরা জারক পদার্থ বলবো, আর যে ইলেকট্রন ত্যাগ করলো তাকে আমরা বিজারক পদার্থ বলবো। এখানে তুমি চাইলে কপার 2+ অর্থাৎ Cu2+ কে একটা জারক পদার্থ বলতে পারো, অথবা কপার সালফেটকেও জারক পদার্থ বলতে পারো, কোনো সমস্যা নেই। অপরদিকে এখানে তুমি জিঙ্ককে একটা বিজারক পদার্থ বলবে। তো আশা করি তোমরা জারণ বিজারণ বিক্রিয়া সম্পর্কে খুব ভালো একটা ধারণা লাভ করেছো, জারক পদার্থ বিজারক সম্পর্কেও ধারণা লাভ করেছো। এখন আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব তা হচ্ছে জারণ সংখ্যা। আমরা জানি জারণ বিজারণ বিক্রিয়াতে কি ঘটনা ঘটে, যে ইলেকট্রনের আদান প্রদান ঘটে। তো যে কয়টি ইলেকট্রনের আদান প্রদান ঘটবে, তো সেটাই হচ্ছে আমাদের এখানে আসলে জারণ সংখ্যা দ্বারা সেটা বোঝা যায় যে কতগুলো ইলেকট্রনের আদান প্রদান হয়েছে। তো আসলে এখানে আমরা যদি সংক্ষেপে বলি তাহলে রাসায়নিক বিক্রিয়ায় নতুন যৌগ বা আয়ন বা চার্জের যে সমস্ত রাসায়নিক একটা বিক্রিয়া হবে যেখানে তোমার দেখা যাবে নতুন একটা যৌগ বা আয়ন তৈরি হবে বিক্রিয়া শেষে, এবং ওই বিক্রিয়ার পরে কিছুটা চার্জের উৎপত্তি হয়। এই কতটুকু চার্জের উৎপত্তি হলো সেটা আসলে জারণ সংখ্যা সম্পর্কিত। যাই হোক, জারণ সংখ্যা সম্পর্কিত কিছু নিয়মাবলী রয়েছে, সেগুলো একটু আমরা আস্তে আস্তে বোঝার চেষ্টা করি। যেগুলো মুক্ত মৌল তার জারণ সংখ্যা শূন্য হয়। যেমন মুক্ত মৌল কোনগুলো, এই যে আমাদের মুক্ত মৌল হিসেবে আছে এখানে দেখতে পাচ্ছি হিলিয়াম আছে, ক্লোরিন আছে, সোডিয়াম আছে, হাইড্রোজেন আছে, সালফার আছে। তো এটা আসলে সালফারের সঠিক সংকেত S8, বা ফসফরাসের সঠিক সংকেত হলো P4। তো এগুলো সবাই কিন্তু আসলে মুক্ত মৌল। তো এই জন্য আমরা এদের জারণ সংখ্যা শূন্য ধরবো। আবার দেখা যাচ্ছে কিছু কিছু আয়ন আছে, যে সমস্ত আয়নগুলোতে দেখা যায় যে আমাদের যেমন ধরো ম্যাগনেসিয়াম আয়ন, এখানে একটি মাত্র পরমাণু রয়েছে। যেসব এই যে ম্যাগনেসিয়াম আয়নটা দেখতে পাচ্ছ, এই ম্যাগনেসিয়াম আয়নের ভিতরে একটি মাত্র পরমাণু রয়েছে, তা হলো ম্যাগনেসিয়াম পরমাণু। তো এই ধরনের যদি একটি মাত্র পরমাণু থাকে তাহলে তার জারণ সংখ্যা, এই উপরে যে চার্জটা লেখা হয় এই যে 2+ লেখা হয়েছে, এটাই হচ্ছে তাহলে ম্যাগনেসিয়ামের জারণ সংখ্যা, ম্যাগনেসিয়াম 2+ যে আয়নটা তার জারণ সংখ্যার মান। তো একইভাবে আমরা যদি দেখি তাহলে আমরা একটা জিনিস আরও দেখতে পাচ্ছি যে আয়রন Fe3+, অর্থাৎ এটাও কিন্তু একটা আয়ন, এবং এখানে শুধুমাত্র আমরা দেখতে পাচ্ছি যে আয়রন রয়েছে। তো এখানে আমরা +3 আছে দেখতে পাচ্ছি। তো এই +3টাই হচ্ছে তার জারণ সংখ্যা। একইভাবে ক্লোরাইড আয়ন আছে, ক্লোরাইড আয়নে তাহলে এখানে কি একটা মাইনাস চিহ্ন আছে, তার মানে এর জারণ সংখ্যা হবে -1। আচ্ছা, এরপর আসি আমরা আয়নিক যৌগের কথায় আসি একটু। যদি কোনো একটা আয়নিক যৌগকে আমরা দেখি তাহলে সেই আয়নিক যৌগের ভিতরে সাধারণত আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে একটা ধাতু থাকে আর একটা অধাতু অংশ থাকে। তো দেখা যাচ্ছে কি ধাতুর জারণ সংখ্যা ধনাত্মক হবে আর অধাতুর জারণ সংখ্যা ঋণাত্মক হবে। এখানে সোডিয়ামের যোজনী 1, সেই জন্য আমরা এটাকে +1 হিসেবে লিখতেছি জারণ সংখ্যা। আর ক্লোরিনের যোজনী হলো আমাদের 1, সেই জন্য আমরা এটাকে -1 লিখছি। তো দুজনের জারণ সংখ্যাই 1, একটা জারণ সংখ্যা হলো +1, একটা -1, কিন্তু দুজনের যোজনী কিন্তু দেখো 1 করে করে। সোডিয়ামের যোজনীও 1, ক্লোরিনের যোজনীও 1, কিন্তু জারণ সংখ্যার মান ভিন্ন। এখানে সোডিয়ামের জারণ সংখ্যা হচ্ছে +1, আর ক্লোরিনের জারণ সংখ্যা, যেটাকে আমরা ক্লোরাইড আয়ন বলতেছি, তার জারণ সংখ্যার মান হচ্ছে -1। অর্থাৎ একটা আয়নিক যৌগে ধাতুর জারণ সংখ্যা পজিটিভ এবং নেগেটিভ হবে অধাতুর জারণ সংখ্যা।
কিন্তু সমযোজী যৌগের বেলায় আমাদেরকে একটু অন্য অন্য একটা নিয়মের দিকে যেতে হয়, তা হলো তড়িৎ ঋণাত্মকতার নিয়ম। তড়িৎ ঋণাত্মকতার নিয়ম অর্থাৎ এখানে আমাদের দেখতে হবে যে এটা একটা সমযোজী যৌগ HCl। সমযোজী যৌগ দেখে চিনবে কিভাবে, তা হলো দেখবে যে এখানে দুইটা অধাতু দিয়ে আমাদের যৌগটা তৈরি হয়। এখানে HCl, এটাও একটা HCl এর হাইড্রোজেন একটা অধাতু, ক্লোরিনও একটা অধাতু। তো এটা দেখেই বুঝতে পারা যায় এটা একটা সমযোজী যৌগ হবে, এটা আয়নিক যৌগ হবে না। তো এখানে আমাদের দেখতে হবে এরকম কোনো একটা সমযোজী যৌগে দেখতে হবে যে প্রথমে যে আছে তার তড়িৎ ঋণাত্মকতার মান কত। আমরা দেখতে পাচ্ছি হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতার মান হলো 2.1। এটা একটু মুখস্থ রাখবে যে প্রত্যেকটা যে তড়িৎ ঋণাত্মকতার মান অর্থাৎ যে সমস্ত ইম্পর্টেন্ট আমাদের মৌলগুলো আছে, পদার্থগুলো আছে, বা তাদের একটু তড়িৎ ঋণাত্মকতার মানটা চেষ্টা করবে মুখস্থ রাখতে। তো হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতার মান 2.1 এবং ক্লোরিন যেটা তার তড়িৎ ঋণাত্মকতার মান হচ্ছে 3.0। তো বেশিকার অবশ্যই বেশি হচ্ছে ক্লোরিনের। তো সেই জন্য ক্লোরিনের জারণ সংখ্যাকে আমরা মাইনাস দিচ্ছি, অর্থাৎ -1, এবং হাইড্রোজেনের জারণ সংখ্যা +1। এখানে 1 হচ্ছে তার যোজনী বোঝাচ্ছে, এখানে হাইড্রোজেনের যোজনীও 1। যদি আমাদের এখানে বাই চান্স ক্লোরিনের যোজনী আমরা 2 হতো আমাদের, তাহলে আমরা লিখতাম -2। তো এখানে বিষয়টা হলো যে তাহলে যার তড়িৎ ঋণাত্মকতার মান বেশি হবে তার জারণ সংখ্যা নেগেটিভ হবে সমযোজী যৌগের ক্ষেত্রে। আরও কিছু নিয়ম রয়েছে, যেমন অ্যালুমিনিয়াম ধাতুর জারণ সংখ্যার মান সবসময় আমরা +3 লিখব। আর ফ্লোরিন যেটা আছে, এই ফ্লোরিনের জারণ সংখ্যার মান আমরা সবসময় লিখব হচ্ছে -1। এরপর আসি আমরা যে ধাতব অক্সাইড। এখানে একটা আমি দুঃখিত, ধাতব হাইড্রাইড যদি হয়, ধাতব হাইড্রাইড যেমন আমাদের আছে হলো সোডিয়াম হাইড্রাইড, অর্থাৎ আমরা NaH, সোডিয়াম হাইড্রাইড। তাহলে সোডিয়াম হাইড্রাইডে আমরা একটু আগে দেখেছিলাম যে আমাদের সাধারণত হাইড্রোজেনের জারণ সংখ্যার মান আমরা প্লাস দেখে থাকি, কিন্তু এখানে কিন্তু হাইড্রোজেনের জারণ সংখ্যার মান মাইনাস হবে। অর্থাৎ হাইড্রোজেন যখন কোনো একটা ধাতুর সাথে যুক্ত থাকবে তখন হাইড্রোজেনের জারণ সংখ্যা মাইনাস হবে। যেহেতু হাইড্রোজেনের যোজনী 1, তাহলে আমরা এই হাইড্রোজেনের জারণ সংখ্যার মান -1 লিখতে পারি। আর এটা সোডিয়ামের যোজনী যেহেতু 1, তাহলে এটাকে আমরা +1 লিখতে পারি। জারণ সংখ্যা দ্বারা শুধু প্লাস আর মাইনাসের ব্যাপারটা আমরা এখানে দেখি, প্লাস হবে না মাইনাস হবে। আর যোজনীটা মুখস্থ রাখতে হবে, নাহলে কিন্তু এটা পারা যাবে না আর কি। এবার আসি অক্সিজেনের জারণ সংখ্যার মান। এটা একটু মানে কমপ্লেক্স বিষয়। তো এখানে সাধারণভাবে অক্সিজেনের জারণ সংখ্যার মান আমরা দেখতে পাই যে -2 হয়, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যেমন পার অক্সাইডের ক্ষেত্রে এর জারণ সংখ্যার মান হয় হচ্ছে -1। সুপার অক্সাইড যদি হয় তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পাই -1/2। এই জায়গায় কয়েকটা এক্সাম্পল দেওয়া আছে, যেমন সাধারণ যে সমস্ত অক্সাইডগুলো আছে এখানে অক্সিজেনের জারণ সংখ্যার মান -2 হবে। এই যে হলো পার অক্সাইড, এই যে হাইড্রোজেন পার অক্সাইড বা সোডিয়াম পার অক্সাইড, সেখানে আমরা -1 দিব, বা KO2 যদি হয় তাহলে সেখানে আমরা -1/2 দিচ্ছি। একটু খেয়াল রাখতে হবে এগুলো, এবং এগুলো মুখস্থ করে ফেলে সবচেয়ে ভালো হবে। এই নিয়মগুলো মুখস্থ রাখলে দেখবে যে অনেক অনেক উপকার হচ্ছে অঙ্ক করার ক্ষেত্রে। তো এরপরে আসি আমরা যে কোন একটা যৌগের কথা যদি বলি, একটা যৌগ যদি হয়, তো একটা যৌগের ক্ষেত্রে যেমন সালফিউরিক অ্যাসিড বা নাইট্রিক অ্যাসিড বা বা পানি বা H2O যেটাকে আমরা বলছি, তো এদের জারণ সংখ্যার মান, অর্থাৎ এই পুরো পানির অণু যেটা, বা পুরোপুরিভাবে এই নাইট্রিক অ্যাসিডের অণুর, বা পুরোপুরি সালফিউরিক অ্যাসিডের এই পুরোটার জারণ সংখ্যা কত হয়, এর পুরোটার জারণ সংখ্যার মান 0 হবে, কারণ এটা একটা যৌগ। যে কোনো একটা যৌগ বা অণুর যখন আমরা সংকেত লিখি তার জারণ সংখ্যার মান সবসময় আমরা 0 ধরবো। এখন আমরা
জারণ সংখ্যা সম্পর্কে ধারণা লাভ করার পরে এখন আমরা বোঝার চেষ্টা করব জারণ সংখ্যা সম্পর্কিত কিছু গাণিতিক সমস্যা আছে, সেগুলো একটু বোঝার চেষ্টা করি। এগুলো তোমাদের খুবই গুরুত্বপূর্ণ, তোমাদের এই জাতীয় অঙ্কগুলো পরীক্ষাতে আসতে পারে। যেমন একটা প্রশ্ন প্রায় দেখা যায় যে আসে, তা হচ্ছে যে পটাশিয়াম ডাইক্রোমেট যৌগে ক্রোমিয়ামের জারণ সংখ্যা কত হবে। তো একটু আগে আমরা দেখেছি যে আহ, একটু আগে আমরা যেটা দেখেছি তা হচ্ছে যে পটাশিয়াম এবং অক্সিজেনের জারণ সংখ্যার মান হচ্ছে যেমন পটাশিয়ামের হচ্ছে +1 আর অক্সিজেনের হচ্ছে -2। আর পটাশিয়াম ডাইক্রোমেট পুরো যৌগটা জারণ সংখ্যার মান 0। ঠিক আছে, সেই জন্য লেখা আছে যদি নিরপেক্ষ যৌগ হয় এর জারণ সংখ্যার মান 0। আমাদের বের করতে বলা হয়েছে ক্রোমিয়ামের জারণ সংখ্যা। তো আমরা এখানে ধরে নিব যে আমাদের এই ক্রোমিয়াম যেটা আছে সিআর ক্রোমিয়াম এর জারণ সংখ্যার মান হচ্ছে এক্স, আমরা এটাকে এক্স ধরে নিব। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে পটাশিয়াম ডাইক্রোমেটের যে সংকেত, সেই পটাশিয়াম ডাইক্রোমেটের সংকেতে কি আছে যে K2 আছে, অর্থাৎ পটাশিয়াম আছে 2টা। তাহলে প্রথমে আমরা লিখব পটাশিয়ামের জারণ সংখ্যার মান +1, তার সঙ্গে 2 গুণ করব। তারপরে এখানে দেখতে পাচ্ছি ক্রোমিয়াম আছে 2টা, অর্থাৎ Cr2, সেই জন্য আমরা ক্রোমিয়ামের জারণ সংখ্যার মান যেটাকে আমরা এক্স ধরে নিয়েছিলাম তার সাথে 2 গুণ করব। এবং এখানে দেখতে পাচ্ছি যে অক্সিজেন আছে 7টা। অক্সিজেনের জারণ সংখ্যার মান সাধারণভাবে আমরা -2 ধরি, তো সেই কারণে এই -2 যেটা আছে এর সাথে আমরা 7 গুণ করব, করে তারপর সবগুলো যোগ করে দিব। এখন আমাদের এই পুরোপুরিভাবে যে পটাশিয়াম ডাইক্রোমেট আছে, এই পটাশিয়াম ডাইক্রোমেটের জারণ সংখ্যার মান 0, সেই জন্য আমরা এই যে ডান সাইডে 0 লিখে দিলাম। এবার এটাকে আমরা সাধারণভাবে গাণিতিকভাবে বীজগাণিতিকভাবে সমাধান করব। সমাধান করলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এক্স এর মান আসছে 6। তো তাই আমরা এটাকে বলবো হচ্ছে তাহলে পটাশিয়াম ডাইক্রোমেটের যে জারণ সংখ্যার মান সেটা হবে +6। এখানে কিন্তু প্লাস দেওয়াটা বাধ্যতামূলক, এটা প্লাসটা দিয়ে দিবে। তো জারণ সংখ্যাতে অবশ্যই হয় প্লাস থাকবে, না হলে মাইনাস থাকবে, সেজন্য এখানে একটা প্লাস চিহ্ন দিয়ে দিবে। আমাদের দ্বিতীয় আরেকটা অঙ্ক আছে, ক্যালকুলেশন আছে রিলেটেড। যেমন ধরো এটা হলো একটা ক্রোমেটন Cr2O7 2-1। তো আগের মতোই একইভাবে এটাকে করতে হবে যে আমরা অক্সিজেনের জারণ সংখ্যার মান যেহেতু -2 আছে, এটাকে -2 ধরবো। আর এটাকে আমরা ক্রোমিয়ামের জারণ সংখ্যাটাকে আমরা এক্স ধরবো। এক্স ধরার পরে এরপরে হচ্ছে হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছ যে এক্স যেহেতু ক্রোমিয়াম 2টা ছিল সেজন্য এক্স এর সাথে 2 গুণ হয়েছে। অক্সিজেনের জারণ সংখ্যার -2, সেজন্য আমরা এখানে -2 লিখতেছি। যেহেতু 7টা অক্সিজেন ছিল, এই যে এখানে দেখতে পাচ্ছ 7টা অক্সিজেন, সেই জন্য আমরা এখানে 7 লিখতেছি। আর এর টোটাল যে যোগ করলাম এবং দেখাচ্ছি এই জায়গায় এটা একটা আয়ন, তাই না, যৌগমূলক যেটাকে আমরা বলে থাকি। তাহলে এর উপরে যে চার্জটা আছে যে 2-, এটাই হবে তার টোটাল জারণ সংখ্যার মান। সেই জন্য এখানে যেহেতু আমাদের চার্জের মান 2টা 2- রয়েছে এখানে, তাই আমরা এখানে -2 লিখতেছি। এখানে আমরা ক্যালকুলেশন করব সাধারণ বীজগণিতের নিয়মে। ক্যালকুলেশন করে আমরা দেখতে পাচ্ছি এক্স এর মান হচ্ছে 6। সো আমাদের অ্যাকচুয়ালি এই ক্রোমেট আয়নে বা ক্রোমেট যৌগমূলকে এর জারণ সংখ্যা মান +6। এরপরে আরও একটা বিষয় আছে, যেমন এই অঙ্কটা খেয়াল করো যে Cl2O7 এই যৌগটাতে ক্লোরিনের জারণ সংখ্যা কত হবে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ক্লোরিনের জারণ সংখ্যা এবং অক্সিজেনের জারণ সংখ্যা যখন এইভাবে থাকবে যৌগটা, তখন আমাদের দেখতে হবে যে এটা একটা সমযোজী যৌগ, তাই না। ক্লোরো অক্সাইড যেটা একটা সমযোজী যৌগ। তো এই যৌগটা অ্যাকচুয়ালি এমন একটা যৌগ যে যৌগে দুটো অধাতু রয়েছে। তাহলে তখন আমাদের একটা কম্প্যারিজনের বিষয় চলে আসে বা তুলনা করার বিষয় চলে আসে যে ক্লোরিনের তড়িৎ-ঋণাত্মকতা বেশি নাকি অক্সিজেনের তড়িৎ-ঋণাত্মকতা বেশি। তো আমরা সবাই জানি যে ক্লোরিনের যে তড়িৎ-ঋণাত্মকতার মান অক্সিজেনের তুলনায় কম হয়। ক্লোরিনের তড়িৎ-ঋণাত্মকতার মান হলো 3.0 আর অক্সিজেনের তড়িৎ-ঋণাত্মকতার মান হচ্ছে 3.5। অর্থাৎ এটার হচ্ছে 3.0 এবং পরেরটা অর্থাৎ অক্সিজেনের হচ্ছে 3.5। তো সেই কারণে আমরা বলবো অক্সিজেনের যে জারণ সংখ্যা সেটা অবশ্যই নেগেটিভ হবে, আর ক্লোরিনের যে জারণ সংখ্যা তা অবশ্যই পজিটিভ হবে।
তো এখানে আমরা সেই জন্য এখানে আমরা সেটাই লিখতেছি যে অক্সিজেনের জারণ সংখ্যার মান আমরা নেগেটিভ ধরলাম -2, যেহেতু যোজনী 2। আর এখানে আমাদের ক্লোরিনের জারণ সংখ্যার মানটাকে আমরা এক্স ধরে নিব, ধরে নিয়ে এরপরে হচ্ছে আমরা এখানে সে আগের মতো করে ক্যালকুলেশন করব। আমাদের যৌগটা ছিল হচ্ছে Cl2O7, অর্থাৎ ক্লোরিন আছে 2টা, তাই ক্লোরিনের জারণ সংখ্যার সাথে এই যে আমাদের ক্লোরিনের জারণ সংখ্যা এক্স ধরে নিছি, এই এক্স এর সাথে আমরা এই জন্য 2 গুণ করতেছি। আবার অক্সিজেনের জারণ সংখ্যার মান -2, যেহেতু 7টা অক্সিজেন ছিল তার জন্য আমরা এখানে 7 গুণ করতেছি করে ইকুয়াল টু 0 লিখবো, যেহেতু তোমার টোটাল ক্লোরোক্সাইডের জারণ সংখ্যার মান হচ্ছে 0, সেজন্য এখানে 0 দেওয়া হলো। এরপর টোটাল এই একটা ক্যালকুলেশন, বীজগাণিতিক ক্যালকুলেশন। তো দেখা যাচ্ছে কি যে এখানে আমরা ক্যালকুলেশন করে এক্স এর মান পাচ্ছে 7, তাই আমরা বলবো ক্লোরিনের জারণ সংখ্যার মান এই যৌগটাতে হলো +7। তাহলে দেখতে পাচ্ছ যে বিভিন্ন যৌগের উপর ভিত্তি করে ক্লোরিনের জারণ সংখ্যার মান কিন্তু বিভিন্ন রকম হতে পারে। এরপরে আমরা আরও একটা বিষয়ে আসি, তা হচ্ছে জটিল আয়ন নিয়ে আসি একটু আমরা। তো এটা একটা জটিল আয়ন, হেক্সাস আয়ন, ক্রোমেট আয়ন। এখানে আমরা দেখতে পাচ্ছি টোটাল চার্জ হচ্ছে 3-। আর সায়ানাইড যেটা আছে, এই সায়ানাইডের সংকেত হচ্ছে Cn-। তাহলে এর জারণ সংখ্যা কত হবে? এই জায়গায় যেহেতু একটা মাইনাস আছে সেহেতু এর জারণ সংখ্যার মান হবে -1। একটা মাইনাস থাকার জন্য এই জারণ সংখ্যার মান হবে -1। এখন আমরা দেখি এখানে একটু, এই জায়গায় পুরো যৌগটা জারণ সংখ্যার মান হবে হচ্ছে 3- বা -3, যেটাকে আমরা লিখতে পারি। আর ক্রোমিয়ামের জারণ সংখ্যার মধ্যে অঙ্কে বের করতে বলা হয়েছে, তাই আমরা এটা ক্রোমিয়ামের জারণ সংখ্যার মান x ধরবো। তাই আমরা এই জায়গায় লিখতেছি যে যেহেতু আমাদের ক্রোমিয়াম একটাই আছে এখানে, সেহেতু আমরা এখানে শুধু x লিখতেছি। সায়ানাইডের জারণ সংখ্যার মান -1, সেজন্য -1 লিখলাম। 6টা সায়ানাইড আয়ন আছে, সেজন্য সাথে 6 গুণ হলো। এবার টোটাল যখন আমরা যোগ করব বা ক্যালকুলেশন করব তখন আমরা ইকুয়াল টু লিখবো -3। এবার হিসাব করলে আমরা x এর মান পেলাম +3। তাই আমরা বলতে পারি এই জটিল আয়নটাতে আমরা ক্রোমিয়ামের জারণ সংখ্যা পেলাম হচ্ছে +3। তো এভাবে আমরা জারণ সংখ্যা ভিত্তিক যে গাণিতিক সমস্যাগুলো আছে সেগুলো সমাধান করতে পারি। সবচেয়ে একটা বিষয় হচ্ছে যে আমাদের একটা বিষয় সবসময় মনে রাখতে হবে, জারণ বিজারণ বিক্রিয়া চেনার উপায়। মানে আমরা একটা বিক্রিয়া আসলে জারণ বিজারণ বিক্রিয়া কিনা তা চিনবো কিভাবে? তো জারণ বিজারণ বিক্রিয়া চেনার উপায় হচ্ছে সবসময় মনে রাখতে হবে যে এই বিক্রিয়াতে ইলেকট্রনের আদান প্রদান হবে। এইখানে একটা বিক্রিয়া আমরা দেখতে পাচ্ছি। এই বিক্রিয়াটিতে সোডিয়াম আছে, অক্সিজেন আছে, হাইড্রোজেন আছে। এখানে আছে হাইড্রোজেন, এখানে ক্লোরিন, এখানে সোডিয়াম, এখানে ক্লোরিন, এখানে হাইড্রোজেন, এখানে অক্সিজেন। মোটামুটিভাবে এখানে আমাদের বিক্রিয়ার ডান পাশে বাম পাশে সবগুলো আমরা মূল দেখতে পাচ্ছি। তো এটা আসলে সোডিয়াম হাইড্রোক্সাইড। সোডিয়াম হাইড্রোক্সাইডের ভিতরে কি কি আছে? সোডিয়াম আছে, অক্সিজেন আছে, হাইড্রোজেন আছে। হাইড্রোক্লোরিক অ্যাসিডের ভিতরে কি কি আছে? হাইড্রোজেন আছে, ক্লোরিন আছে। ক্লোরাইডের ভিতরে সোডিয়াম এবং ক্লোরিন আছে। হাইড্রোজেন, এটা হলো আমাদের পানির সংকেত। এখানে আমাদের হাইড্রোজেন আছে এবং অক্সিজেন আছে। তো এখানে সোডিয়ামের উপরে দেখো, আমরা দেখতে পাচ্ছি সোডিয়ামের এখানে উপরে একটা +1 আছে, অর্থাৎ সোডিয়ামের জারণ সংখ্যা মান +1। বাম সাইডেও +1, এখানে দেখো ডান সাইডেও +1। ক্লোরিনের এখানে -1 আছে, এখানে দেখো -1 আছে। এখানে হাইড্রোজেনের উপরে একটা +1 আছে, এখানে হাইড্রোজেনের উপরে +1 আছে। আবার এখানে অক্সিজেনের উপর -2 আছে, এখানে অক্সিজেনের উপর -2 আছে। অর্থাৎ এখানে জারণ সংখ্যার কোনো পরিবর্তন হয়নি। অর্থাৎ জারণ সংখ্যার পরিবর্তন হয়নি মানে বুঝতে হবে এখানে ইলেকট্রনের কোনো আদান প্রদান হয়নি। তো এটা কোনো জারণ বিজারণ বিক্রিয়ার মধ্যে পড়বে না। এই কারণে এটা জারণ বিজারণ বিক্রিয়ার মধ্যে পড়বে না। তো এখানে পরবর্তীতে আরেকটা বিক্রিয়া এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই বিক্রিয়াটিতে ইলেকট্রনের আদান প্রদান কিভাবে হয়েছে। দেখো যে এখানে ছিল হচ্ছে তোমার Fe3+, আর এই সাইডে হচ্ছে Fe2+। এখানে Fe3+ লেখা হচ্ছে, তার কারণ হলো যে আয়রনের যোজনী এখানে 3, সেই জন্য এটা এখানে আয়রনের চার্জ হচ্ছে 3+, যেহেতু একটা ধাতু। আর এখানে হচ্ছে আয়রনের যোজনী হলো 2, আর ধাতু হওয়ার কারণে এটাকে আমরা +2 লিখতেছি জারণ সংখ্যা। তো এখানে তার মানে বুঝতেই পারতেছো যে এখান থেকে এখানে একটা প্লাস চার্জ কমে গেছে, এখানে একটা প্লাস চার্জ, মানে এটা থেকে এটা যখন হয়েছে তখন প্লাস চার্জ একটা কমে গেছে, তার মানে ইলেকট্রন এখান থেকে গ্রহণ হয়েছে, অর্থাৎ আয়রন ইলেকট্রন গ্রহণ করেছে বলে তার প্লাস চার্জ কমে গেছে। আবার এদিকে এসএন বা টিন যেটা আছে, এই টিনের ক্ষেত্রে দেখো এই টিন এখানে
টু প্লাস আকারে আছে, আবার এখানে আছে দেখো 4+ আকারে। তার মানে এখানে 18 কি করছে, ইলেকট্রন ত্যাগ করে Sn2+ ইলেকট্রন ত্যাগ করে Sn4+ এ পরিণত হয়। তো তাহলে এখানে ইলেকট্রনের আদান প্রদান হয়েছে, এই জন্য আমরা এটাকে বলতেছি একটা জারণ বিক্রিয়া বা জারণ বিজারণ বিক্রিয়া। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ক্লোরিনের কোনো চেঞ্জ আসে নাই, ক্লোরিনের এখানে -1 আছে চার্জ, এখানে -1 আছে, এখানে -1, এখানে -1। তো এই জন্য আমরা বলবো ক্লোরিন এসে এখানে ক্লোরিন বা ক্লোরাইড আয়নটা এটা হচ্ছে একটা কি দর্শক আয়ন। তো এভাবে আমরা জারণ বিজারণ বিক্রিয়া চিনতে পারি। তো সকলকে অনেক ধন্যবাদ। আমরা পরবর্তী ক্লাসে জারণ বিজারণ বিক্রিয়ার সমতা সাধন বা সমতাকরণ এটা সম্পর্কে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।